The third stanza. The river has a soul. In the summer it cuts through the land like a torrent of grief. Sometimes I think it holds its breath, seeking a land of fish and stars. The river has a soul. Actually, the river may, by synecdochic extension, represents natural world. আমরা এখানে নদী বলতে কবি যেন প্রাকৃতিক জগৎকে বুঝিয়েছেন। প্রকৃতির একটি আত্মা রয়েছে, প্রকৃতির একটি যেন সোল রয়েছে। আসলে এই কথাটির মধ্য দিয়ে আমরা যেন অনুরণন পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থিয়ান প্যান্থেইজমের। Therefore, the transience of human life is juxtaposed against the permanence of traditions and nature. The idea that is powerfully conveyed by the second line, in the summer it cuts through the land like a torrent of grief. Actually, this third stanza presents Wordsworthian pantheism, pathos, and the poet's concern about the loss of nature's self, the loss of nature's life. কবি এই তৃতীয় স্তবকের প্রথম লাইনটিকে হেভিলি লোডেড উইথ ইমেজেস, ইন্টারপ্রিটেশনস অ্যান্ড মাল্টিলেয়ার্স মিনিংস করেছেন। কারণ কি, দ্য রিভার হ্যাজ এ সোল, এখানে এই সোল বলতে কবি আসলে বুঝিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ রিভার অ্যান্ড ইটস ডিপ্লোরেবল কন্ডিশন, দ্য প্রেজেন্ট ডিপ্লোরেবল কন্ডিশন বিকজ অফ দ্য ডেভেলপমেন্ট অফ টাউনস অন হার ব্যাংক। কারণ এই নদীর পাড়ে বিভিন্ন শহর গড়ে উঠছে, স্মল টাউনস গড়ে উঠছে। ফলে দেখো, প্রথম দুটো স্ট্যান্ডায় তিনি ডেথ সিম্বল এনেছেন, মেটাফরিক্যালি ডেথের কথা বলেছেন। আসলে ডেথ ইন্ডিকেটস দ্য ডেভেলপমেন্ট অফ স্মল টাউনস অ্যান্ড দ্য ডেথ অফ নেচার। এবং সেই নেচার কিসের দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে? রিভারের দ্বারা। তাই দেখো, নামকরণ কিন্তু যথেষ্ট সাজুজ্যপূর্ণ। আমরা এখন থেকেই নামকরণের ইন্টারপ্রিটেশন করতে পারি, স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। কবি এখন থার্ড স্ট্যান্জার শুরুতেই রিভারের রেফারেন্স নিয়ে এসেছেন। এখানে রিভার বলতে কোন রিভারের কথা বলা হচ্ছে? অবশ্যই সিয়াং রিভার। রিভার সিয়াং, অ্যাকচুয়ালি দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ কল্ড সিয়াং ইন অরুণাচল প্রদেশ অর ডিহাং। দ্য রিভার হ্যাজ এ সোল, নদীর একটা আত্মা রয়েছে। আসলে নদী ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু নদী পরপর চোকড হয়ে যাচ্ছে। কবি সেটা নিয়ে যথেষ্ট চিন্তাগ্রস্ত এবং যথেষ্ট বলা চলে কি তিনি কনসার্নড। আসলে সোল বলতে তিনি এখানে যে জিনিসটি বোঝাচ্ছেন যে রিভার অর ওয়াটার গিভস লাইফ। আমরা বলি জলই হলো জীবন, অ্যান্ড দিস লাইফ মে বি কনসিডার্ড অ্যাজ সোল, অ্যাজ রিভার গিভস সোল। যেমন করে নদীতে জল থাকে, জলই হলো জীবন, অর্থাৎ সেই নদী যেহেতু জল সাপ্লাই করে, তাই নদীর একটি যেন জীবন রয়েছে বা নদীর একটি আত্মা রয়েছে। অথবা আমরা এই সোলকে এভাবে ইন্টারপ্রেট করতে পারি যে সোল ইজ দ্য নেচার সেলফ, অ্যাজ ইফ প্রকৃতির আত্মাকে বোঝানো হচ্ছে সোল বলতে। ইন দ্য সামার, এবং আরো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে রিভার ইজ পার্সনিফাইড হেয়ার। নদীর একটি জীবন রয়েছে, নদীর একটি আত্মা রয়েছে। দ্য রিভার ইজ পার্সনিফাইড। ইন দ্য সামার ইট কাটস থ্রু দ্য ল্যান্ড, গ্রীষ্মকালে এটি স্থলভাগের ভিতর দিয়ে প্রবাহিত হয়। লাইক এ টরেন্ট অফ গ্রিফ, দেখো এখানে সিমিলি অলঙ্কার রয়েছে। এবং নদী যেহেতু কষ্ট করে বাধা পেরিয়ে স্থলভাগের ভিতর দিয়ে প্রবাহিত হয়, এখানে সিমিলি অলঙ্কারের মধ্য দিয়ে কবি আসলে দুঃখের কথা বলছেন, কষ্টের কথা বলছেন, নদীর যন্ত্রণার কথা বলছেন। যে নদী জীবন দেয়, যে নদীর জীবন রয়েছে, সেই নদী কতটা কষ্ট পায়। লাইক এ টরেন্ট অফ গ্রিফ, নদী প্রবাহিত হয় লাইক এ টরেন্ট অফ গ্রিফ। টরেন্ট মিন্স ফ্লো অর সার্জ, যেন দুঃখের নদী হয়ে যায়, দুঃখের প্রবাহ প্রবাহিত হয়। টরেন্ট মিন্স ফ্লো অর সার্জ অফ গ্রিফ মিন্স সরো, স্যাডনেস, melancholy. So the melancholic condition of the river is emphasized in the very third stanza. Sometimes I think it holds its breath.
কখনো কখনো আমার মনে হয় এটি শ্বাস বন্ধ করে রাখে, ব্রেথ মানে শ্বাস, নদী যেন চোকড হয়ে যায়। এখানেও পার্সনিফিকেশন পাচ্ছি আমরা, নদীকে পার্সনিফাই করা হয়েছে। ইন সামার দ্য রিভার ইজ অ্যাজ ইট চোকস অর ড্রাইড সিকিং এ ল্যান্ড, এবং কি খুঁজে বেড়ায়? এ ল্যান্ড অফ ফিশ অ্যান্ড স্টার্স, তারা আর মাছেদের একটা স্থল যেন খুঁজে বেড়ায়। আসলে আমরা জানি ফিশ অ্যান্ড স্টার্স আসলে প্রতীকীভাবে বোঝাচ্ছে কোথায় থাকবে? একটা স্ট্যাগন্যান্ট ওয়াটারে। আসলে দ্য পোয়েট ইজ টকিং অফ এ স্ট্যাগনেশন অফ ওয়াটার, দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়াটার, জলের যে দরকার এবং জল ছাড়া নদী যে মরণাপন্ন হয়ে পড়েছে সেই কথাটাকে কবি এখানে ইঙ্গিত করছেন। I think it holds its breath means in summer it dries and gives out its life, এবং এর জীবন যেন প্রায় বেরিয়ে যায়। কিসের খোঁজ করতে করতে? সিকিং এ ল্যান্ড অফ ফিশ অ্যান্ড স্টার্স, ফলে জল জমা থাকে না নদীতে, জল শুকিয়ে যায়। কিন্তু আশা করে, নদীও আশা করে যে মাছ এবং তারাদের পাবে। আসলে এখানে তো তারা বলতে সত্যিকারের তারা জলে থাকবে কি করে? এখানে স্টার্সদের রিফ্লেকশন পড়বে, নদীর জলে তারার প্রতিচ্ছবি পড়বে, রিফ্লেকশন অফ স্টারকে এখানে বোঝানো হচ্ছে। যদিও একটা পেসিমিস্টিক টোন দিয়ে কবিতা শুরু হয়েছে, কিন্তু আমরা থার্ড স্ট্যান্জায় গিয়ে একটা অপটিমিস্টিক টোন পাচ্ছি। দ্য সিকিং অফ ল্যান্ড অফ ফিশ অ্যান্ড স্টার্স ইন্ডিকেট হোপস টু এসকেপ ফ্রম দিস প্যাথেটিক কন্ডিশন অ্যান্ড রিটার্ন টু ইটস ফর্মার গ্লোরি। কবি আশা করছেন রিভারের যে সোল, রিভারের যে লাইফ রয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো, তাকে আমাদের উদ্ধার করতে হবে। অ্যাকচুয়ালি হিয়ার দ্য ওয়ে ইন হুইচ রিভার্স কাট থ্রু দ্য ল্যান্ড হিউম্যান হ্যাবিটেট ইজ কম্পেয়ার্ড টু এ টরেন্ট অফ গ্রিফ। In what may be seen as the central stanza of the poem, image of happy childhood days, anxiety of small towns, and traditional belief of death are all put together in a stanza like a collage. The medley of disconnected ideas seems to suggest the difficulty of identifying the source of anxiety, the anxiety that seems to entail not only the loss of childhood memories, but which is also compounded by the gradual disappearance of traditions. কবি দেখছেন যে শুধুমাত্র এখানে নদীর আত্মা নষ্ট হচ্ছে, এই যে ইট হোল্ডস ইটস ব্রেথ, এর দ্বারা অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে। আমরা পরবর্তী স্ট্যান্জাগুলো পড়লে বুঝতে পারবো যেখানে লস অফ চাইল্ডহুড মেমোরিজ, লস অফ ট্র্যাডিশনস অর ডিসঅ্যাপিয়ারেন্স অফ ট্র্যাডিশনস, এবং সেই জন্যই কবি বলেছেন আই থিঙ্ক ইট হোল্ডস ইটস ব্রেথ, যেন এর শ্বাসরোধ হয়। ফলে নদীর একটি জীবন রয়েছে, এই কথাটির বা নদীর একটি আত্মা রয়েছে। দ্য রিভার হ্যাজ এ সোল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইন। স্ট্যাঞ্জা, দ্য রিভার হ্যাজ এ সোল, দ্য লাইন ইজ রিপিটেড again. It knows stretching past the town from the first drop of rain to dry earth and mist on the mountain tops. The river knows the immortality of water. Actually, the same Wordsworthian pantheism has been expressed in the line, the river has a soul. নদীর একটি আত্মা রয়েছে, নদীর একটি সোল রয়েছে। The river once again presented as a living thing, the river knows the essence of water. জলের গুরুত্ব, জলের প্রয়োজনীয়তা নদী জানে, এবং নদী যেহেতু জল দেয়, নদী যেহেতু প্রবাহ ধরে রাখে, আসলে এই সোল রেফার্স টু দ্য ফ্লো অফ লাইফ অ্যাজ ইফ, নদী যেন জীবনের ধারাকে প্রবাহিত করে, সেই জন্যই নদীর যেন জীবনের মতোই, মানুষের জীবনের মতো একটি আত্মা রয়েছে। আসলে রিভার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ নেচার। ইট নোজ স্ট্রেচিং পাস্ট দ্য টাউন, দ্য পার্সনিফাইড রিভার নোজ দ্য হিস্ট্রি অফ স্মল টাউনস। ছোট ছোট শহরের এই বিস্তৃত ইতিহাস একমাত্র কার জানা? ওল্ড রিভারের, যে রিভারের তীরে এই টাউন্সগুলো গড়ে উঠেছে। ফ্রম দ্য ফার্স্ট ড্রপ অফ রেইন টু ড্রাই আর্থ অ্যান্ড মিস্ট অন দ্য মাউন্টেন ড্রপস। আসলে এটা যেন সাইকেল অফ রিভারকে, নদীর চক্রটাকে, নদীর সৃষ্টির থেকে নদীর প্রবাহ এবং শুকিয়ে যাওয়া, আবার তার গতিকে বোঝানো হচ্ছে। ফ্রম দ্য ফার্স্ট ড্রপ অফ রেইন, বৃষ্টির প্রথম ফোঁটা, টু ড্রাই আর্থ,
পৃথিবী শুকিয়ে যাওয়া পর্যন্ত, and mist on the mountain drops. Actually it refers to the whole cycle of river. The river knows the immortality of water. নদী জানে জলের চিরন্তনতা বা শাশ্বত অবস্থা। আসলে the water is eternal. Where there is life there is water, and where there is water there is life. জল থাকলে জীবন থাকবে, আর সেই জলের সরবরাহ করে কে? নদী। ফলে কবি বলছেন দ্য রিভার হ্যাজ এ সোল অ্যান্ড দ্য রিভার নোজ দ্য ভেরি ইটারনালিটি অফ ওয়াটার। নাও দ্য ফিফথ স্ট্যাঞ্জা। এ shrine of happy pictures marks the days of childhood. Small towns grow with anxiety for the future. The dead are placed pointing west. When the soul rises, it will walk into the golden east, into the house of the sun. আসলে কবি এখানে যেন তার শৈশব কালের কথা ভাবছেন। এই কবিতায় আমরা নিও রোমান্টিক কবিতার একটা প্রতিধ্বনিত পাচ্ছি, যেখানে এ শ্রাইন অফ হ্যাপিনেস অর হ্যাপি পিকচার। শ্রাইন হলো মন্দির বা এমন একটা স্থান যেখানে কোনো বিখ্যাত মহামানব বা মহামনীষীর পীঠস্থান। ফলে এখানে একটা ইমেজারি কবি এঁকেছেন চাইল্ডহুডের। ফলে টিপিক্যাল রোমান্টিক ফিচার যে লাভ ফর চাইল্ডহুড, তাকে কবি এখানে সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। এ সাইন অফ হ্যাপি পিকচার্স, দ্য নস্টালজিয়া ইজ এক্সপ্রেসড হিয়ার, মার্কস দ্য ডেজ অফ চাইল্ডহুড। শৈশবের দিনগুলোকে সুখের ছবির একটা যেন মন্দির তৈরি করে। Small towns grow with anxiety, but those days of happy pictures are lost as if, যেন সেই সুন্দর দিন, সুন্দর মন্দির যেন নষ্ট হয়ে যাচ্ছে। Small towns grow with anxiety, ছোট শহরগুলো গড়ে উঠছে, তৈরি করছে, বৃদ্ধি করছে। Grow means develop with anxiety. ফলে স্মল টাউনের ডেভেলপমেন্ট চলছে। ফলে দ্য ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ দ্য very towns are matter of not only concern to the poetess but also a matter of anxiety as if, যেন এটা একটা উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণ। ফলে what the anxiety for? The anxiety about the existence of nature and natural beauty of her town in future. তিনি শৈশবকালে যে সুন্দর ছবিগুলো দেখেছেন, যেখানে প্রকৃতির সহাবস্থান দেখেছেন মানুষের সঙ্গে, যেন সেই প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে যেন সেই প্রকৃতির সৌন্দর্য থাকবে না। তাই প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্যতাকে ধরে রাখার একটা মানবিক আবেদন যেন কবি এখানে করছেন। ফলে তার মধ্যে একটা অ্যাংজাইটি আমরা দেখতে পাচ্ছি। স্মল টাউনস গ্রো উইথ অ্যাংজাইটি ফর দ্য ফিউচার, দ্য ডেড আর প্লেসড, এবং মৃতদের স্থাপন করা হচ্ছে পয়েন্টিং ওয়েস্ট। এটা আসলে আরো একটা তার চাইল্ডহুড মেমোরিকে তুলে ধরছে। দ্য চাইল্ডহুড মেমোরিজ অফ হোলি অর রিলিজিয়াস প্লেসেস অ্যান্ড হাউ দ্য ডেড আর বেরিড নিয়ার দ্য শ্রাইন। শ্রাইনের পাশে কি করে মৃতদের কবরস্থ করা হয়, তার আসলে আদি ট্রাইবের যে রিচুয়ালস গুলো সেখানে বর্ণিত হচ্ছে। দ্য ডেড আর প্লেসড, মৃতদের স্থাপন করা হচ্ছে পশ্চিম দিকে মাথা রেখে। দ্য ডেড আর এনগ্রেভড পয়েন্টিং দ্য হেড টুয়ার্ডস ওয়েস্ট। আসলে এখানে সেই গ্রিক মাইথোলজিক্যাল রেফারেন্স, যেন পশ্চিম দিকে তারারা সমুদ্রে ডুবে যায় এবং পূর্ব দিকে ওঠে। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আদি ট্রাইবের মানুষরা মৃতদের পশ্চিম দিকে মাথা রেখে শোয়ান। হোয়েন দ্য সোল রাইজেস, যখন আত্মা পুনর্জাগরিত হবে, ইট উইল ওয়াক ইনটু দ্য গোল্ডেন ইস্ট, এটা হেঁটে যাবে পূর্ব দিকে, সোনালী পূর্ব দিকে। আসলে সোনালী সূর্য পূর্ব দিক থেকে ওঠে। ইনটু দ্য হাউস অফ হেভেন, এখানে আমরা একটি অলংকার পাচ্ছি, এটা হচ্ছে পেরিফ্রেসিস, ঘুরিয়ে বলা হচ্ছে দ্য হাউস অফ দ্য সান, দ্য হাউস অফ দ্য সান ইজ হেভেন। ফলে কবি মনে করছেন আত্মা যখন জাগরিত হবে, এটা পূর্ব দিকে হেঁটে যাবে এবং স্বর্গে স্থান পাবে। ফলে ইন অল রিলিজিয়ন, অল ট্রাইবাল বিলিফস, দেয়ার আর দ্য এক্সিস্টেন্স অফ হেভেন, স্বর্গের একটা উপস্থিতি আমরা পাই। এবং সব বিশ্বাস অনুযায়ী যেন আত্মাকে স্বর্গে স্থাপন করা একটা উদ্দেশ্য, সেই জন্য তিনি ছোটবেলার সেই সুন্দর সুখ স্মৃতিগুলো, সুখের ছবিগুলো তিনি স্মরণ করতে পারেন।
bamboo restored in sunlight. ফলে the restoration of soul in heaven is a matter of thinking. But if there is no nature, if there is no elemental source, how it can be possible? This is the primary question that raised in the very mind of the poetess. In the cool bamboo restored in sunlight, life matters like this. এমন ভাবেই জীবনের গুরুত্ব রয়েছে। বলে cool bamboo restored in the sunlight, the belief of actually tribal community that souls of their beloved ones always continue to dwell in the natural elements around like cool bamboo, river, mountain, etc. ফলে মানুষের বিশ্বাস যে এই কুল ব্যাম্বু এবং প্রাকৃতিক পরিবেশে ডেড সোলসরা থাকে, কিন্তু যদি কুল ব্যাম্বু প্ল্যান্টস যদি না থাকে বা নেচারের এক্সিস্টেন্স যদি না থাকে, স্মল টাউনস এইভাবে বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি রিভার চোক করে যায়, রিভার চোকিং এর সঙ্গে সঙ্গে যদি নেচারের লস হয়, ফলে প্রকৃতির অস্তিত্বই যদি না থাকে, তাহলে এটা সত্যি চিন্তার কথা। দ্য লাস্ট টু লাইনস উই উইল সি ইন স্মল টাউনস বাই দ্য রিভার, নদীর পাশে এই ছোট ছোট শহরগুলো। আসলে দ্য পোয়েট ইজ ওরিড অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক which is rapidly done in small towns, is a matter of anxiety, is a matter of grief, is a matter of worry, it is a matter of thinking. এটা আমাদের যথেষ্ট চিন্তার দাবি করে, এটা আমাদের ভাবনার দাবি করে যে ছোট শহরগুলো খুব দ্রুত হারে বেড়ে উঠছে নদীর পাশে। নদীর পাশে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দ্য পলিউশন, কনজেশন and the destruction of nature is happening. We all want to walk with gods. আমরা সবাই দেবতার সঙ্গে হাঁটতে চাই। আসলে এখানেও আরো একটা ট্রাইবাল বিলিফ এখানে আমরা দেখতে পাচ্ছি। The poet actually appeals all to walk with the god, to live with nature. কারণ প্যানথেইস্টিক বিলিফ নিয়ে আমরা যদি এই লাইনটাকে বিচার করি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে গড পারমিটস, গড এক্সিস্টস ইন অল ন্যাচারাল অবজেক্ট। আমরা সবাই আসলে হাঁটতে চাই ঈশ্বরের সঙ্গে, দেবতাদের সঙ্গে, কিন্তু সেই দেবতাদের অস্তিত্ব কোথায় রয়েছে? অবশ্যই দেবতাদের অস্তিত্ব রয়েছে প্রাকৃতিক পরিবেশে। দ্য লাস্ট লাইন, দ্যাট দ্য ডেড গোজ টু দ্য হাউস অফ দ্য সান, পারহ্যাপস অ্যালিউডস টু দ্য ট্র্যাডিশনাল বিলিফ কল্ড ডনি পোলো, হুইচ লিটারারি মিনস সান অ্যান্ড মুন, যেটা সূর্য আর চাঁদকে বোঝায়। ফলে ডনি অ্যান্ড পোলো যদি তাদের অস্তিত্ব এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই থাকে, তাহলে প্রাকৃতিক পরিবেশ যদি না থাকে, তাহলে আমরা সূর্য দেবতা কিংবা চন্দ্র দেবতার সঙ্গে কি করে হাঁটতে পারবো? ফলে কবি এখানে লাস্ট লাইনে যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে উই মাস্ট প্রিজার্ভ নেচার, উই মাস্ট প্রিজার্ভ রিভার, অ্যান্ড অবভিয়াসলি উই all should walk with gods as God permits, God exists in nature. We must preserve nature to walk, to live the godly existence. ঐশ্বরিক অবস্থানে আমাদের টিকে থাকতে গেলে আমাদের প্রকৃতিকে বাঁচাতেই হবে। আমরা লাস্ট লাইনটা যেটা পেলাম, we all want to walk with gods, it is the communal voice. Actually, this is the voice not only of the poet, but it sounds as if the collective consciousness. We must be conscious collectively. We all want to walk with the gods. Is the speaker reaffirming their desire to believe in the traditional ways of life? If so, true to what they said, that the literature of the Northeast is about the language of hope, the poem concludes in an optimistic mood by suggesting that the restorative power lies in the meaningful relation with the traditional beliefs. ফলে পরম্পরার যে বিশ্বাস যে প্রকৃতিকে বাঁচাতে হবে এবং তার মধ্যেই রেস্টোরেটিভ পাওয়ার রয়েছে, প্রকৃতি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। ফলে একটা অপটিমিস্টিক মুড আমরা পাচ্ছি। In pursuance with this thematic approach, also note the things that exist in perpetuity and things that decay with time. The rituals, the immortality of water, the river that flows forever. এইগুলোর মধ্যে আমরা perpetuity পেয়েছি। Childhood days or human life, their action and creations are all shown to be governed by time and subjected to changes.
what is permanent is the desire to walk with God. ফলে আমাদের চিরন্তন এই ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে হবে that we must walk with God, এবং আমাদের এই ইচ্ছা যদি থাকে তাহলে নদী টিকে থাকবে। নদী টিকে থাকা মানে জল টিকে থাকবে। জল যদি টিকে থাকে তাহলে প্রকৃতির অস্তিত্ব থাকবে, এবং প্রকৃতির অস্তিত্ব থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা ওই ঈশ্বরের সঙ্গে, দেবতাদের সঙ্গে আমরা হাঁটতে পারবো। Friends, we have completed reading the text. The what next we must look at? Wreath means garland, an arrangement of flowers, leaves and stems fastened in a ring for decoration or laying on a grave or dead body. মৃতদেহের উপরে রাখার জন্য যে মালা তাকে বলা হয় wreath. Gorge means canyon or chasm, a narrow valley between steep hills. খাড়া পাহাড়ের মাঝের যে ফাঁকা জায়গা তাকে গর্গ বলা হয়। Tuberose, a Mexican plant with heavily scented waxy flowers and a tuberous base. Torrents of grief, outpouring of grief. কবি এখানে সিমিলি অলঙ্কারের দ্বারা টরেন্টস অফ গ্রিফ কথাটা ব্যবহার করেছেন। শ্রাইন হলো টেম্পল, এ প্লেস রিগার্ডেড অ্যাজ হোলি ডিউ টু অ্যাসোসিয়েশন উইথ ডিভিনিটি অর এ স্যাক্রেড পারসন অর রেলিক। কোনো পবিত্র ব্যক্তির সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে তাই তাকে শ্রাইন বলা হয়, কিংবা মন্দিরও বোঝাতে পারি। নাও ইন্টারপ্রিটেশনস অফ দ্য রোল অফ মাউন্টেন। আমরা এই কবিতায় নদীর একটি বড় ভূমিকা পেয়েছি, ঠিক তেমনি ভাবে মাউন্টেনেরও রোল রয়েছে। ইন দ্য পোয়েম স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার টু, মামাংদাই টক্স অফ দ্য প্রেজেন্স অফ দ্য মাউন্টেন ইভেন দো দ্য ডমিনেন্ট থিম ইজ দ্য রিভার। যদিও ডমিনেন্ট থিম রিভার, তবুও মাউন্টেনের কথা বলেছেন। দ্য রিভার নোজ দ্য ইমর্টালিটি অফ ওয়াটার অ্যাজ ইট সিজ দ্য ফার্স্ট ড্রপ অফ রেন অন দ্য থার্স্টি আর্থ and then the same water rising as a mist on the mountain tops. ফলে এটা নদীর চক্র, জলের চক্রকে বুঝিয়েছে। The mountain is shrouded in mystery and as it is covered in mist it gets a uniqueness of distance and enigma. Much like the invisibility of the northeastern states from the national radar, even the lofty mountains of Arunachal remain hidden in mystery from the so-called mainland. The mountain as a metaphor for the mysterious, the unknown and the mighty can also be seen as representative of the resilient, the steadfast and the powerful. আসলে যে মেন কর্মকাণ্ড ইন্ডিয়ার, সেখান থেকে অরুণাচল অনেক দূরে রয়েছে, রহস্যে ঘেরা, এবং প্রায় বলা চলে ন্যাশনাল রেডারে তাকে ধরা পড়ে না। আসলে এই পোটেন্ট একটা সিম্বল, সেটা মাউন্টেনের দ্বারা পোয়েটেস মামাংদাই হ্যাজ এক্সপ্রেসড। Some more things. Interpretation of the poem. Language. The poet has used simple and easy language to depict the current situation of hometown. She has taken the help of the beliefs of Adi community. Adi community বিশ্বাসগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। Rhyme scheme. The poem is written in free verse and there is no specific rhyme scheme. What is the message of the poem? The poet has given the message that, কবিতায় এই বার্তা কবি দিয়েছেন যে we should be aware of the degradation of natural elements in our vicinity. আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, পরিবেশ থেকে প্রাকৃতিক উপাদানগুলো যে অবনমন ঘটছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। We should protect and conserve the natural elements for our godly existence. আমাদের ঐশ্বরিক অবস্থানের জন্য প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক উপাদানগুলোকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। So friends, small towns and the river, the very poem by Padmasree Mamangdai upholds the very destructive picture because of the developments of small towns on the banks of the river. The river, which has a soul, is representative of nature. The river knows the very immortality of water. If there is no cool bamboos by the river, there would not be the existence of God, or the godly existence of man and nature will be distracted. So we must be aware of that and conserve and protect and preserve nature
for our own benefits. So friends, small towns, the development of small towns and the choking of the river is the central theme of the poem, and the whole poem actually rounds with the central theme. So the title of the poem is just and appropriate. I think you have understood the very discussion on the very poem. If it is helpful to you, please like, comment or share, and if you are new to this channel, please subscribe and go on watching. Thank you.